আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন ভুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্যাটার্ন অধ্যায়ের আমার এক নাম্বার পার্ট, অর্থাৎ পর্ব প্রথম। এই অধ্যায় নিয়ে আমি আরো কিছু ভিডিও আপলোড করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমত হচ্ছে এটা 1 থেকে 2 পৃষ্ঠা। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা কি? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্যাটার্নটা কি। প্যাটার্ন হলো এমন একটি কিছুর গঠন বা বিন্যাস যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয় এবং বারবার পুনরাবৃত্তি হয়। অর্থাৎ একটি প্যাটার্ন হলো এমন একটি কিছুর গঠন বা বিন্যাস, একটা বিন্যাস বা গঠন যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় এবং বারবার পুনরাবৃত্তি ঘটে। এই ধরনের হলে আমরা বেসিক্যালি প্যাটার্ন বলবো। হ্যাঁ, তোমাদের বইতে প্যাটার্নের নির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই, যার কারণে এই ডেফিনেশনটা আমার তোমাদের জন্য লিখে দেয়া। এটা শিখলে এটা তোমাদের জন্য অবশ্যই উপকার হবে। শিক্ষার্থীরা, তোমাদের 1 নাম্বার পৃষ্ঠায় শিখন ফলের নিচে প্রথমে 2টা চিত্র দেয়া আছে। প্রথম চিত্রটা হচ্ছে এটা এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে এটা। এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে কিন্তু আমি এটা একটা বর্গ, বড় ধরনের বর্গ। তো এই বর্গকে এই লম্বালম্বি ভাবে 4 ভাগ করা হয়েছে এবং আড়াআড়ি ভাবে 4 ভাগ করা হয়েছে। তাহলে 4 ভাগ করার পরে এই দেখো এখানে একটা দাগ দেওয়া হয়েছে, আবার এখানে একটা দাগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার আড়াআড়ি ভাবে, এটা লম্বালম্বি ভাবে, আবার আড়াআড়ি ভাবে লম্বালম্বি ভাবে দাগ দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে এইটার বিপরীত একটা দাগ এখানে দেওয়া হয়েছে, আবার এটার বিপরীত দাগ এখানে দেওয়া হয়েছে। মনে করে এটার বিপরীত দাগ এটা আড়াআড়ি ভাবে যদি হয়, লম্বা ভাবে এটার বিপরীত, তাহলে এটার বিপরীত দাগ এখানে দেওয়া আছে। প্রত্যেকটার বিপরীত দাগ, এটার বিপরীত দাগ এটা, এটার বিপরীত দাগ এটা, এটার বিপরীত দাগ এটা, এভাবে একটা নকশা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে একটা প্যাটার্ন। এটা হচ্ছে প্যাটার্নের প্রথম চিত্র তোমাদের বইয়ে, 1 পৃষ্ঠায়। দ্বিতীয় চিত্র হচ্ছে যেমন দেখো এখানে দেখা যাচ্ছে যে 1, আচ্ছা দেখো 1, তাহলে 1 এবং এখানেও 1 এখানেও 1। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হয় যে 2। দেখো ভালো করে খেয়াল করো, এই যে এই দুটো 1 যোগ করলে কি হবে? 2 হবে। আবার এখানে 1, আবার এখানে শুরুতে 1 শেষে 1। আবার দেখো এই দুটো যোগ করলে কিন্তু 3 হবে এবং এই দুটো যোগ করলে 3 হবে। আবার এখানে 1, আবার এখানে 1, অর্থাৎ শুরুতে এবং শেষে 1 থাকবে। আবার এই দুটো যোগ করলে কি হবে? 4 হবে। এই দুটো যোগ করলে হবে যে 6, এই দুটো যোগ করলে হবে যে 4, আবার শেষে 1, শুরুতে 1। তাহলে এইটাও কিন্তু একটা প্যাটার্ন, গাণিতিক প্যাটার্ন। ঠিক আছে? এখন আমি হচ্ছে যে তোমাদের ইরাটোস্থানিক ছাঁকনির মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয় বিষয়টি তোমাদের ক্লিয়ার করব। এর আগে আমার মৌলিক সংখ্যা কি সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। আমি সেটা একটু তোমাদের ক্লিয়ার করব। মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে ভাগ করা যায় না বোঝায় যে এটা নিঃশেষী বিভাজ্য। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখো মনে করো এই 2 কে 1 দিয়ে ভাগ যায়, তাহলে কি হবে? 2 হবে। 2 কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 1 হবে। ঠিক আছে? তাহলে 2 কে আর কোন সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে আবার ধরো 5 কে 1 দিয়ে ভাগ যায়, তাহলে 5 হচ্ছে। ঠিক আছে? 5 কে 5 দিয়ে ভাগ যায়, তাহলে কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এখন দেখো, প্রথমে আমি বলছি সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া
অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। প্রথমে যেই সংখ্যা বলতে গেলে 2 বুঝাচ্ছে, 2 হচ্ছে যেই সংখ্যা, তাহলে 2 কে 1 এবং সেই সংখ্যা ছাড়া, অর্থাৎ 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ যায় না, তাহলে 2 মৌলিক সংখ্যা। সিমিলারলি 5 কে 1 এবং 5 দ্বারা, অর্থাৎ সেই সংখ্যা, এখানে 5 সেই সংখ্যা, 5 কে 1 এবং 5 ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও কি সংখ্যা? মৌলিক সংখ্যা। যদি আমি সেই বিষয়টা এভাবে বলি, যেমন আমি যদি বলি 12, দেখো তো একটু, তাহলে 12 কে কিন্তু 1 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তাহলে 12 হবে, তাহলে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়, দেখছো? তাহলে এই যে অনেকগুলো সংখ্যা, 2 এর অধিক সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, যার কারণে কি নয়? 12 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা ফাইনালি বুঝলাম যে যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, ভাগ যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। আরো অনেক সংখ্যা আছে ভিন্নভাবে, তোমরা এই সংখ্যাটা জাস্ট মনে রাখলে এটা আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, আমি এখন দেখাবো ইরাটোস্টলিস চাকনির মাধ্যমে কিভাবে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা ফাইন্ড করব, নির্ণয় করব, এবং কয়টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 এর মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো তোমরা, আমি প্রথমে একটা বর্গ নিছি, হ্যাঁ, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বর্গ নিলাম, অর্থাৎ এই বাহু যদি 12 ইঞ্চি হয়, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে? 12 ইঞ্চি হবে। বর্গ নিলাম, বর্গ নেওয়ার পরে আমাদের কাজ হবে যে ওই চাকরিটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল এই খাড়াভাবে 10টি কি করতে হবে? দাগ দিতে হবে, তার মানে 10টা খাড়া স্তম্ভ। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে সারিভাবে হাড়াহাড়িভাবে 10টি দাগ দিতে হবে। তাহলে এদিকে 10টা এবং এদিকে 10টা, টোটাল হবে যে তোমার এটা 100টা ছোট ছোট ঘর। হ্যাঁ, ছোট 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 বর্গ, যেগুলো অনেক সময় এক্সেল এর ভাষায় সেল বলা হয়। তাহলে এই যে 100টা ছোট ছোট ঘর বর্গ, ওখানে আমরা কি করব? 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেলব। প্রথমত আমাদের কি করতে হচ্ছে? এটার নাম হচ্ছে ইরাটোস্থেনিস চাকনি, সাহায্যে আমাদের বের করতে হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয়। 1 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে তা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে কি? 1 এবং সেই সংখ্যা ছাড়া, মানে 1 কে কিন্তু শুধু 1 দিয়ে যায়, তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা হবে না, সেজন্য 1 বাদ, ঠিক আছে? আমরা কি করব? এরপরে 2 কে সিলেক্ট করলাম, ধরো 2 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন হচ্ছে যে আমাদের বের করতে হবে যে 2 দিয়ে কাকে কাকে ভাগ যায়। তাহলে 2 দিয়ে যাদেরকে ভাগ যায় নিশ্চয়ই এরা কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। হ্যাঁ, তো কারণ 1 এবং 2 দিয়ে যদি ভাগ দেয়, 1 দিয়ে তো যায়, 2 দিয়ে যদি যায়, তাহলে তো এরা মৌলিক সংখ্যা হবে না। তাহলে এই চাকনির মাধ্যমে মৌলিক সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে, প্রথমত একটা আমরা উদাহরণ দিয়ে দেব, তারপর একটা মৌলিক সংখ্যা আমরা বাছাই করব, যেমন সর্বোচ্চ ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এবার আমাদের কাজ হবে যে 2 দিয়ে যাদেরকে ভাগ যায়, হ্যাঁ, তারপরে আমরা দেখি আগে কাদেরকে ভাগ যায়, তাদেরকে আমরা ক্রস দিয়ে দেব। যেমন 2 দিয়ে এই যে 12 কে ভাগ যায়, এটা কখনো কি হতে পারে না? মৌলিক সংখ্যা হতে পারে না, ঠিক আছে? আশেপাশে সব জায়গায় দেখো 2 দিয়ে ভাগ যায়, যেমন এখানে 6 কে ভাগ যায়, ঠিক আছে? তাহলে 8 কে ভাগ যায়, 10 কে ভাগ যায়, তাহলে এগুলো কেটে দিলাম। এবার এই লাইনে দেখব আমরা এভাবে 2 দিয়ে যাদেরকে ভাগ যায়, প্রথমত তাদেরকে আমরা কি করব? ক্রস চিহ্ন দিয়ে দেব। কেন? আমি প্রথমেই বলছি মৌলিক সংখ্যা দিয়ে যদি ওটাকে ভাগ যায়, নিশ্চয়ই এটা মৌলিক সংখ্যা নয়, কারণ 2 একটা আলাদা সংখ্যা, ওটা দিয়েও ভাগ যাচ্ছে। আবার ধরো আমি ধরলাম 6 কে 6 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, 1 দিয়েও যাচ্ছে, তাহলে তো এটা মৌলিক হলো না,
সেজন্য প্রথমে আমরা মৌলিক নির্ণয় করব, নির্ণয় করার পরে ওই মৌলিক সংখ্যা দিয়ে কাদেরকে পাবে তাদেরকে কি করব আমরা কেটে দেব। ঠিক আছে, এভাবে আমরা করব, তারপরে 3 দিয়ে শুরু করব। তাহলে আমরা এভাবে 2 দিয়ে 3 দিয়ে এবং 5 দিয়ে যাদেরকে কি যায় ভাগ যায় সেগুলো আমরা কি করলাম কেটে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেখো এখানে এক বাদে এখানে কয়টা আছে, 1 2 3 4 ঠিক আছে, তাহলে হলো কি 4। 1 2 3 4 এখানে কয়টা আছে, 1 2 3 4 এখানে হলো 4। তাহলে এখানে হচ্ছে যে কয়টা, 1 2 এখানে হচ্ছে যে কি 2, এখানে হচ্ছে যে কয়টা 1 2 হ্যাঁ এখানেও 2, এখানে হচ্ছে যে 1 2 3 হ্যাঁ এখানে হচ্ছে যে কি 3, 1 2 এখানে হচ্ছে যে কি 2, তো দেখো আর এখানে 1 2 এখানে হচ্ছে যে 2, এখানে দেখো 1 2 3 এখানে হচ্ছে যে 3, এখানে দেখো 1 2 এখানে হচ্ছে যে 2, এখানে কয়টা, এখানে হচ্ছে যে 1, তাহলে টোটাল কয়টা দেখো তো, এটা যোগ করলে 3 3 এ 3 এ 6 6 এ 2 এ 8 8 এ 2 এ 10 10 এ 3 13 13 2 15 15 2 কত 16 17 17 4 21 21 আর 4 এ 25, তার মানে 1 থেকে 100 এর মধ্যে 25টা কি আছে, মৌলিক সংখ্যা আছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে আমার পাশে থাকবা যেন নতুন নতুন ভিডিও পাও।